তানাশাহি ভারতবর্ষে চলবে না, সংবিধানকে ধ্বংস করা যাবে। অনুবাদী চিন্তাধারার যে প্রয়োগের দিকে বিজেপি এগোচ্ছিল, সেটা কিন্তু বাস্তবিকভাবে কাল লোকসভার ভেতরে সেটা রুখে দিয়েছে। তাই তো এই বিজেপির কথা না বলাই ভালো, বর্বর পার্টি। একেবারে বলবো গণতন্ত্র না মানা। এখন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কালকে বিজেপি বিরুদ্ধ শক্তি তারা একত্রিতভাবে দেখিয়ে দিলেন যে তানাশাহি ভারতবর্ষে চলবে না, সংবিধানকে ধ্বংস করা যাবে না। এটা আবার প্রমাণিত হল। রাজ্যের ক্ষেত্রে যে কোনো রাজনৈতিক দল তাদের আলাদা আলাদা এজেন্ডা থাকে, সেখানে তারা সেই রাজ্যের সমস্যা নিয়ে তাদের মতো তারা লড়াই করেন। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ভেঙে ফেলার যে চক্রান্ত এবং মনুবাদী চিন্তাধারার যে প্রয়োগের দিকে বিজেপি এগোচ্ছিল, সেটা কিন্তু বাস্তবিকভাবে কাল লোকসভার ভেতরে সেটা রুখে দিয়েছে। তাই হচ্ছে বিরোধী দলনেতা এলওপি রাহুল গান্ধী সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলে তাদের অভিনন্দনও জানিয়েছে। বিরোধী দলনেতা হিসেবে, এই পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা হিসাবে নয়, বিরোধী দলনেতা মানে সরকার পক্ষের অপোজিটে যারা আছেন সবার নেতৃত্ব দেওয়া বিরোধী দলনেতার কাজ। তাই যখন জাতীয়তা বিরোধী একটি বিল লোকসভায় এনে তাকে পাশ করিয়ে নেওয়া চক্রান্ত হচ্ছিল, তাকে রুখে দেওয়াতে তো রাহুল গান্ধী নেতা হিসাবে, বিরোধী দলনেতা হিসাবে সমস্ত বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। এবার রাজনীতিতে এটা তো বাঞ্ছনীয়, কিন্তু পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে মালদাতে দাঁড়িয়ে আমি বক্তা, তারপরে রাহুল গান্ধী বক্তা, তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন যে তৃণমূলকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে এবং বিজেপিকে রুখতে হবে এবং প্রগতিশীল সরকার কংগ্রেস ছাড়া অন্য কেউ দিতে পারবে না। জোটকে নিয়ে কটাক্ষ, সংসদ বা নেতারা জোটকে নিয়ে অনেক কিছু কথা বলছে, কি বলবেন? দেখুন বিজেপি কি বলছে শুনে তো লাভ নেই। বিহারে আমরা দেখেছিলাম যে 10,000 টাকা করে মহিলাদের দিয়েছিল, এখন বাড়ি বাড়ি 3,000 টাকা রিসিট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই বিজেপির কথা না বলাই ভালো, বর্বর পার্টি। একেবারে বলবো গণতন্ত্র না মানা পার্টি। ওদের মুখ আর মুখোশের লড়াই নিজেরাই করছেন। পশ্চিমবঙ্গে কোনোভাবে ওদের জায়গা হবে না। আমাদের মূল লক্ষ্য যে তৃণমূলকে সরাতে হবে, বিজেপিকে রুখতে হবে। তার কারণ তৃণমূলকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, এই রাজ্যে বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। এই দুটো রাজনৈতিক দল হচ্ছে একই স্কুলের ছাত্র। একজন রেগুলার ছাত্র, তার নাম বিজেপি আরএসএস এর, আর একজন ডিস্টেন্স এডুকেশন, তার মানে তিনি রেগুলার স্টুডেন্ট নয়, কিন্তু বিজেপিতে প্রাইমারি এডুকেশন, মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন সবটাই করসপন্ডেন্সে তারা করছেন। যেটা হচ্ছে যত ভোট আসছে ততক্ষণই জায়গাটি সেন্ট্রাল গভর্নমেন্টের যে সংস্থাগুলো সিবিআই, ইডি এরা করছে এবং রাজনীতির লোকেদের বাড়িতে গিয়ে হানা দিচ্ছে, এটার কারণ কি? আপনাকে বলি, এটা সম্পূর্ণ বাইনারি পলিটিক্স। এটা রাজনৈতিক মেরুকরণের একটা দিক। কি দিক? এই যে পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচন অতি গুরুত্বপূর্ণ নির্বাচন। এখানে কি আলোচনা হওয়া উচিত? এখানে পশ্চিমবাংলার উন্নয়ন হয়েছে কি হয়নি, কে উন্নয়ন করতে পারবে, পশ্চিমবাংলার কলকারখানা হবে কি হবে না, বেকার যুবকদের চাকরি সেই কলকারখানায় হবে কি হবে না, এখানে কৃষির উন্নতি ঘটবে কি ঘটবে না, এখানে স্বাস্থ্যের পরিষেবা ভালো হবে কি হবে না, এখানে আরজি করের মতো ঘটনা ঘটবে আর তার কোনো বিচার হবে না, এখানে ল কলেজের ভেতরে ছাত্রীদের উপরে যে অত্যাচার সেগুলো কি চলতে থাকবে। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ থেকে দৃষ্টি ঘোরাবার জন্য বিজেপি এবং তৃণমূল ঠিক করেছে, ভাই তৃণমূল কি উন্নতি করেছে এই রাজ্যে যদি আলোচনা হয়, তাহলে বিজেপিরও আলোচনা হবে প্রধান বিরোধী দল হিসেবে, যে এই রাজ্যে তারা কি এই রাজ্যের উন্নতি করেছে। এই উন্নয়নের দিক থেকে, তার কারণ প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি
কি করেছে 18টা এমপি নিয়ে, 12টা এমপি নিয়ে, 77 জন এমএলএ নিয়ে? এই প্রশ্নটা তো মানুষ করবে। প্লাস কেন্দ্র সরকারে আছে। কারণ আপনি খালি সারা বাংলার যেখানে দেখবেন নতুন প্রজন্মের ছেলেরা জিজ্ঞেস করছেন 48 বছর কংগ্রেস ক্ষমতায় নেই, কিন্তু যদি হুগলিতেই ঢোকেন, হিন্দ মোটর কোথায় গেল, ডানকুনি কোল কমপ্লেক্স কোথায় গেল, আজকে ওয়েলিংটন জুট মিল কেন বন্ধ, এখানে জুট মিলগুলোর এরকম শোচনীয় অবস্থা কেন? এখানে যা কিছু নিশান দেখবেন, এই নিশান কংগ্রেস আমলে তৈরি করা, অথচ 48 বছর কংগ্রেস নেই। তাহলে কংগ্রেসের পর যারা ক্ষমতায় এসেছিলেন তাদের নিশান কোথায়? তারপরে এখন যারা আছেন তৃণমূল, বড় বড় কথা বলছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বলছেন শুভঙ্করকে এত ভয় পেয়ে গেছে, শুভঙ্করকে ভোট দিলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। এবার আমার প্রশ্ন, শ্রীরামপুরবাসী এত বুদ্ধু ভাবার তো কোনো কারণ নেই। তাদের অনেক যোগ্যতা সম্পন্ন ভোটার এখানে, তারা অনেক বুদ্ধিমান, তারা সিদ্ধান্ত নিক না। কেন আজকে রিসরার ওই জায়গায় ওভারব্রিজ হলো না? যে রিসরা রেল স্টেশনের পাশে যে জায়গাটায় হাজার হাজার মানুষ সমস্যায় পড়েন, কারণটা কি? কেন্দ্রে 48,000 ভোটারের নাম বাদ, কিন্তু সুপ্রিম কোর্ট দুদিন আগে একটা ভালো রায় দিয়েছে এবং ফ্রি হওয়া যে ভোটগুলো তাদের যদি নাম ট্রাইব্যুনালে ওঠে তারা ভোট করি। প্রথম দিন থেকে আমরা এসআইআর এর বিরোধী ছিলাম। আমি বহুবার বলেছি 1951 সাল থেকে এসআইআর প্রসেস শুরু হয়েছে, তখন স্পেশাল কথাটা ছিল না, ইন্টেন্সিভ রিভিশন ছিল, এবং 1 বছরের বেশি সময় নিয়ে। কি এমন ঘটনা ঘটলো যে পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে শুধু ক্ষমতা দখল করার জন্য বিজেপি যেভাবে জ্ঞানেশ কুমারকে দিয়ে সারা ভারতবর্ষের যেন বিজেপির সভাপতি নির্বাচন কমিশন চালাচ্ছেন, এমন ভাবে বহু মানুষ মারা গেলেন, ভোটার বিএলওরা তাদের প্রপার ট্রেনিং এর অভাবে তারাও আত্মহত্যা করলেন, একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হলো। আমরা প্রথম সুপ্রিম কোর্টকে বললাম যে আপনাদের বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছিল যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে বিষয়টি দেখা হোক। সুপ্রিম কোর্ট ইন্টারভেন করলেন, তাই কিছুটা হলেও ময়লা পরিষ্কার করা গেছে, কিন্তু এখন সম্পূর্ণ দায় জুডিশিয়ারির উপরে দিয়ে নির্বাচন কমিশন বাঁচতে চাইছে। তাই সুপ্রিম কোর্ট বলেছে যে আমরা যে দাবি করেছিলাম জেনুইন কোনো ভোটার ভোট দিতে পারবে না, তাহলে এটা ভোট উৎসব হয় না। কারণ 1952 সাল থেকে কংগ্রেস ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থায় এই ভোটাধিকার প্রয়োগটাকে ভোট উৎসবে পরিণত করেছিল, তাকে শ্মশান যাত্রায় পরিণত করে ফেলেছে, কবর যাত্রায় পরিণত করে ফেলেছে। এর আমরা ধিক্কার জানাই। আমরা মনে করি জেনুইন ভোটারকে বাদ দিয়ে এটা কোনো উৎসব হতে পারে না, ভোটদান প্রক্রিয়া হতে পারে না। তাই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাকে স্বাগত জানাই, এবং আমরা মনে করি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হওয়া প্রয়োজন, তবেই ফ্রি, ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন আমরা দেখতে পাবো। 2 বছর পর কংগ্রেস একা লড়াই করছে, যার নেপথ্যে কারিগর বলতে গেলে এক কথায় আপনি এত বড় একটা মাস্টার দিলেন, কি প্রতিক্রিয়া এবার আপনার? সবটাই সময়ের দাবি, এবং আমাদের র্যাঙ্ক অ্যান্ড ফাইলের যে তাদের চিন্তা, একদম ব্লক নেতা, বুথ নেতা, অঞ্চল নেতাদের তাদের সমষ্টিগত চাহিদা, আর সর্বোপরি বাংলার মানুষের চাহিদা। কারণ 48 বছর ক্ষমতায় নেই, তারপরেও আপনি যদি উত্তরপাড়া থেকে শুরু করে চলতে থাকেন তারকেশ্বর পর্যন্ত ছাড়িয়ে, তাহলে দেখবেন হুগলি জেলায় যা কিছু তৈরি জিনিস আছে সেটা কংগ্রেস আমলের। কোনোটা বন্ধ হয়ে গেছে, যেমন ওয়েলিংটন জুট মিল বন্ধ আছে, কিন্তু আছে। হেস্টিংস জুট মিল চলছে, হিন্দ মোটর বন্ধ করে দিয়েছে, ডানকুনি কোল কমপ্লেক্স বন্ধ করে দিয়েছে। আমাকে এখান পর্যন্ত, এই শ্রীরামপুর পর্যন্ত এসে বলুন যে কংগ্রেস জামানার পর যারা ক্ষমতায় এসছেন সেই রকম রাজনৈতিক দলের কি কি বানিয়েছে, একটা নাম বলুক। এবং তৃণমূল এই যে 15 বছর, একটা নাম বলুক। অন্যদিক থেকে এই যে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি হওয়ার কারণে আপনাকে পুরো রাজ্য জুড়ে প্রচারের সৃষ্টি হচ্ছে, নিজের বিধানসভা কেন্দ্রে সেই অর্থে প্রচার করতে পারছেন, এক কথায় একটু চ্যালেঞ্জিং হলো বিষয়। আমি শুধু কংগ্রেসের প্রতিনিধি নয়, কংগ্রেসের আমি এখানে প্রার্থী নয়, আমি শ্রীরামপুরবাসীর প্রার্থী। শ্রীরামপুরবাসী যদি ভালো মনে করেন আমায় নির্বাচিত করবেন। আমি ব্যানার, ফেস্টুন, হোর্ডিং, প্রচুর প্রচার, এতে আমি বিশ্বাসী নই। কারণ শ্রীরামপুরের যারা ভোটার তাদের আমি বিদগ্ধ, তাদের উৎকর্ষতা, তাদের মেধা, তাদের নিজেদের সচেতনতা, রাজনৈতিক সচেতনতা আমি বিশ্বাস করি। তারা বিচার করবেন কোন প্রার্থী ভালো, কোন প্রার্থী ভালো নয়।
কারা করাপশনের সঙ্গে যুক্ত আছেন, সেই দলের কারা সদস্য আছেন। তো সমষ্টিগত মিলে তারা চিন্তা গ্রহণ করবেন কাকে ভোট দেওয়া দরকার, কাকে নয়। ব্যানার, ফেস্টুন এসব যদি জাঁকজমকে যাবেন, কোনো সংগঠন আছে কি নেই এসব বিচার্য নয়। আপনাকে দেখতে হবে আপনার কণ্ঠস্বর, আপনার আওয়াজ যিনি হবেন বিধানসভার ভেতরে, সেই মানুষটি কেমন। এখানে আপনার প্রধান প্রতিপক্ষ কে? তৃণমূল না বিজেপি? আমি মনে করি শ্রীরামপুরবাসী 4 তারিখের জন্য আমি অপেক্ষা করছি, অতএব আমি কাউকে প্রতিপক্ষ মানছি না। দাদা, দেখা গেছে যে দুদিন আগে ইশতেহার শেষ করলেন তৃণমূলের এখানকার প্রার্থী তন্ময় ঘোষ। তিনি বললেন যে শ্রীরামপুরকে পর্যটন কেন্দ্র বানাবে। এর পাশাপাশি দেখা গেল যে বিজেপির যিনি প্রার্থী আছেন ভাস্কর ভট্টাচার্য, তিনিও বলছেন যে আমি 2016 সাল থেকে বলে আসছি যে শ্রীরামপুরটাকে পর্যটন কেন্দ্র বানাতে হবে। কি বলবেন এই বিষয়ে? আমি এরা শ্রীরামপুরের কথাই বলছে কেন? যত মত তত পথের যে জায়গা তার নাম হুগলি। গঙ্গা পেরিয়ে যে হুগলি শুরু হয়, সেই হুগলি কামারপুকুর যেমন আছে, ইমামবাড়া মসজিদ আছে, এখানে বিখ্যাত চার্চ আছে, এখানে তারকেশ্বরের মন্দির আছে, এখানে আমাদের দীর্ঘদিনের 600 বছরের ওপরে আমাদের জগন্নাথের মন্দির আছে। তো আমরা এই জায়গাটাকে শুধু শ্রীরামপুর করবো কেন? নিশ্চয়ই শ্রীরামপুরে যিনি প্রতিনিধি হবেন তিনি বলবেন। আর যারা ক্ষমতায় আছেন তারা করতে পারলেন না কেন? বিজেপি 14 সাল থেকে দেশের ক্ষমতায়, বিজেপি তো করতেই পারতেন। এটা রাষ্ট্রীয় একটা পর্যটন কেন্দ্র, কেন করতে পারেননি? 18 জন এমপি ছিল, 12 জন এমপি ছিল, 77 জন বিধায়ক ছিল, এই জেলা থেকে মেম্বার অফ পার্লামেন্ট জিতেছিল, কেন করতে পারলো না? আর তৃণমূল পৌরসভা তাদের, কাউন্সিলর তাদের, এমএলএ তাদের, এমপি তাদের, লজ্জা করে না? একটা হচ্ছে রিসরার ওভারব্রিজ করতে পারে না। তার মানে ওনাদের আগে যারা ছিলেন তারা অপদার্থ ছিলেন। কি বলতে চাইছেন? বর্তমান যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মানে কল্যাণবাবুকে অপদার্থ বলছেন, তিনি আগের বিধায়ক যিনি ছিলেন তাকে অপদার্থ বলছেন, পৌরসভাকে অপদার্থ বলছেন, তিনি করবেন বলে বলছেন। 15 বছর সরকারে আছে, তারপরেও তিনি বলছেন আমি করব, আমাকে জিতিয়ে দিন এবার। বহুত চমৎকার জিনিস। মানুষ বলছেন হুঁশিয়ারি দিয়ে যে এবারে যদি আমরা ক্ষমতায় আসি উত্তরপ্রদেশের মতো এখানেও বুলডোজার চলবে। কি বলছেন? দিলীপ বাবু এইসব কথা বলেন, তার দলও জানেন, তার পরিবারও জানে, সবাই জানে। দিলীপ বাবু এইসব বলতে থাকুন, তিনি স্বমহিমা নিজের জায়গায় নিজে থাকুন। একদিকে তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার যুবসাথী প্রকল্প, অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প আনা হচ্ছে, 3000 টাকা করে দেওয়া হবে। একদম জালিয়াতি ব্যাপার। বিহারে এইরকম 10,000 টাকা দিয়ে ভোট নিয়েছিল, তারপরে বলেছে 10,000 টাকা ফেরত দাও, ব্যাংক থেকে চিঠি যাচ্ছে। এখানে এই 3000 কপরে পড়বেন না। এই সব অনুদান দিয়ে মানুষকে তার স্বাধীনতা কেনা যাবে না। নন্দীগ্রাম থেকে ছাত্র নেতা হয়ে আপনি উঠে এসেছেন এবং একেবারে এখন রাজ্য সভাপতি। বিশাল একটা লং মানে স্বপ্নের দৌড় বলা চলে। সেখান থেকে বর্তমানে ইয়াং জেনারেশন যারা এরকম গ্রাম থেকে উঠে আসতে চাইছে তাদের ক্ষেত্রে আপনি কি বার্তা? গ্রাম দিয়ে শহর ঘেরতে হবে। যত নেতা আছেন সবাই গ্রাম থেকে উঠে এসছেন। ফুটবল প্লেয়ারই হোক আর ক্রিকেট প্লেয়ারই হোক আর রাজনীতির ময়দানে খেলার যারা সাথী হোক, শহর আর গ্রামের বিভেদ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু 80% গ্রাম নিয়ে আমাদের এই বাংলা। স্বাভাবিকভাবে গ্রামকে বাদ দিয়ে তো আর বাংলা হয় না।